আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকালকে রাজধানী চীন সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনে ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপ এবং সেখানে জামাতে ইসলামের নেতা তিনি সাইফুল আলম খান, যিনি আবার ঢাকা ১২ আসনের প্রার্থী। সে সাইফুল আলম খান বলেছেন যে এইবারের পরে এবার যদি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেন, পরেরবার নারীদের কথা চিন্তা করা যাবে। তো নারীরা এবার থাকুক। ঠিক আছে? বাংলাদেশের নারীদেরকে আসলে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে এবং কিভাবে চিন্তা করা হচ্ছে। আর নারীরাও মানে ওনাদের দলের যে নারীরা আছে, সেই নারীরাও কিভাবে চুপ করে আছে এবং বাংলাদেশের প্রত্যেকটা নারী এসব বক্তব্যের পরে কিভাবে চুপ করে আছে, এটা একটা অনেক বড় একটা প্রশ্ন। যেই ঘটনাটা ঘটেছে তা হচ্ছে যে জনগণ সে ভোট নিয়ে সরকার গঠনের সুযোগ দিলে ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা ১২ আসনে জামাতে ইসলামের প্রার্থী সাইফুল আলম খান। মানে জনগণ ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ যদি দেয় জামাতকে, তাহলে তার পরের বার মানে ৫ বছর পরে বা ৪ বছর পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নারীদের কথা চিন্তা করা যাবে। নারীরা হলো দেশের এখন অপশনাল বিষয়। আপনারা আমরা ছোটদেরকে যেরকম বুঝতে বা এবার তোমাকে নিতে পারতেছে না, পরের বার নেব বা যেকোনো প্রতিযোগিতায় যে প্রতিযোগিতায় টিকতে পারে না তাকে আমরা বলি যে পরের বার সান্ত্বনা দেই। এখন নারীরা হচ্ছে যে সান্ত্বনা পাওয়ার জিনিস আরকি এখন বাংলাদেশে। এখন নারীরা যদি কোনো আন্দোলন নিয়ে এটার জন্য কোনো বের হয়, তাদের অধিকার নিয়ে বের হয়, তাহলে এই যে তৌহিদি জনতা বলে বা বিভিন্ন ইসলামিক স্কলাররা এরা কিন্তু গালি দিবে। যেরকম নারী কমিশনকে গলা উঁচিয়ে গালি দিয়েছিল, তো সেরকম কিন্তু গালি দিবে। সো নারীরা এই গালি খাওয়ার জন্যই কিন্তু চুপ করে আছে এবং নারীদের ড্রেস নিয়ে কথা বলবে, নারীদের আচার-ব্যবহার নিয়ে কথা বলবে, ওড়না কোথায় রাখছে, রাখে নাই, টিপ পড়ল কিনা, তারপরে মানে আরো অনেক কিছু নিয়েই কথা বলবে। চুল দেখা যায়, আমাকে নিয়েও হয়তো কথা বলবে। এগুলো নিয়ে একেবারে নারীকে এত ছোট অপমান করবে, যার জন্য নারীরা বের হওয়ারও সাহস পাচ্ছে না। তো এই যে এই মেন্টালিটি নিয়ে আমরা বলছি যে আমরা নারী স্বাধীনতা দিব, আমরা একটা পরিবর্তন এনেছি। তো আমরা বিরাট একটা পরিবর্তন এনেছি, নতুন বন্দোবস্ত। এটাই কি নতুন বন্দোবস্ত? নারীদেরকে আমরা ছোট করে রাখলাম। উনি আরো যেটা বলেছেন যে আমি পুরো নিউজটা একটু দেখি। আজ মানে গতকাল মঙ্গলবার রাজধানীর সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচনে ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন এবং সংলাপের আয়োজক নাগরিক প্ল্যাটফর্ম এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংলাপের বিশেষ অতিথি ছিলেন ঢাকা ১২ আসনে জামাতে ইসলামের প্রার্থী সাইফুল আলম খান। তার বক্তব্যে জামাতে ইসলামের নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পাওয়া বিষয়গুলো তুলে ধরেন তিনি এবং এই বিষয়ে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য তার কাছে নারীদের নমিনেশনের বিষয়ে জানতে চান। জবাবে মঞ্চে থাকা আমির খসরু মাহমুদ চৌধুরীর দিকে তাকিয়ে তিনি বলেন যে, "এই বিষয়ে আমরা একা পিছিয়ে তা না। আমাদের বড় দলও পিছিয়ে আছে। আমরা একসঙ্গে এগোবো ইনশাআল্লাহ।" এই বিষয়ে অতিথির মধ্য থেকে কেউ একজন প্রশ্ন করেন যে, "আপনারা কাউকে দেননি?" জবাবে সাইফুল আলম বলেন যে, "আমরা কিন্তু লোকাল নির্বাচনে মেয়েদের অংশগ্রহণ করিয়েছি। তারা নির্বাচিত হয়েছে এবং তারা কাজ করছে। আপনারা দোয়া করবেন জাতীয় সংসদেও আমরা নিয়ে আসব।" এই সময় অতিথির সারিতে থেকে আবার প্রশ্ন আসে সেটা কবে? জবাবে তিনি বলেন যে ২ জন হিন্দু প্রার্থীর মনোনয়ন দেওয়ার প্রসঙ্গ আনেন। এ সময় অতিথির সারি থেকে আবারও নারী নমিনেশনের বিষয়ে জানতে চাওয়া হয়। তখন তিনি বলেন যে, "আমি আপনাদের সঙ্গে একমত। আমাদের আপনাদের সুযোগ দেন। আপনারা আমাদেরকে সুযোগ দেন। আমরা ইনশাআল্লাহ নারীদেরকে সামনে নিয়ে আসবো।" এ সময় দর্শক সারিতে অনেকে হেসে ওঠেন। আরো আলোচনা হয়েছে এখানে রাজনীতিবিদদের জবাবদিহিমূলক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং আরো অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। যাক সেসব বিষয়ে আমি যাচ্ছি না। সো ওনাদেরকে এবারে নির্বাচিত করে ক্ষমতায় আনলে পরবর্তীতে জামাত ইসলাম নারীদের কথা চিন্তা করবে যে তাদেরকে আনা যায় কিনা এবং তাদেরকে লোকাল পর্যায়ে রাখা হয়েছে। আসলে আমাদের নারীদের অবস্থান কি এরকম বাংলাদেশে? মানে
আর নারীরা অধিকার নিয়ে কথা বলতেও কি মানে ভয় পাচ্ছে? কেন ভয় পাবে? মানে আমরা নারীরাও তো এই আন্দোলনের মানে এই আন্দোলনটা করা হয়েছে, এই পরিবর্তনটা চেয়েছে বহু নারী এবং আমাদের নারীরা কিন্তু এখন ইয়েতেও আছে, মানে উপদেষ্টা পরিষদও আছে। তো সেখান থেকেও কোনো আওয়াজ ওঠে নাই এবং বড় দল বিএনপি সেই জায়গাটাকেও কিন্তু সংকুচিত করা হয়েছে। সেই জায়গা থেকেও সংকুচিত করা হয়েছে নারীকে। তো এই যে ২ দলের একটা অবহেলা নারীর প্রতি, এটা কিন্তু খুব ভালো কোনো কিছু মেসেজ দিচ্ছে না বাংলাদেশের জন্য। আপনারা মানে উন্নয়ন করবেন এবং বিভিন্ন বড়, বড় সেক্টরে কিন্তু নারীরা আছে এবং নারীরা এখন অনেক যোগ্য নারীরা বাংলাদেশে আছে। কিন্তু বিশেষ করে বিএনপি আরো কিছু নারী সিট দিতে পারত। তাদের অনেক ত্যাগী নারী ছিল, যোগ্য নারী ছিল যে নির্বাচন করে জয় লাভ করে আসার মতো। কিন্তু তারাও সেখানে ব্যর্থ হয়েছে নারীদেরকে প্রতিষ্ঠিত করতে। এটা কিন্তু এক ধরনের অবহেলা এবং এটা নারীদেরকে ছোট করা। আর এই অবমূল্যায়নটা কিভাবে নারীরা মুখ বুজে মেনে নিয়েছে, সহ্য করছে, সেটা আমার এখন একটা বড় প্রশ্ন। আর নারীদেরকে পিছিয়ে রেখে একটা সরকার এগিয়ে যাবে, এটা কখনোই ভাবার নয়। আর যেই এনসিপি নেত্রীরা ছিল, তারাও সেখান থেকে তাদের জামাত ইসলামের জোটের সাথে যাওয়ার পরে তারা চলে আসে। তো তারা হয়তো বুঝতে পেরেছিল, এক হচ্ছে যে তারা জামাতের সাথে যেতে চায়নি, আর দ্বিতীয় হচ্ছে যে তাদেরকে হয়তো সিট দেওয়া হবে না এমনটা আশঙ্কায় তারা ভুগছিল। তো আমি আশা করব যে আমাদের নারীদের এই নিয়ে প্রতিবাদ করা উচিত। কারণ নারীদের বিষয়ে আসলে নারীরা প্রতিবাদ না করলে কারোই কানে যাবে না। তো এভাবে নারীদেরকে একটা অবমূল্যায়ন করা, একটা নির্বাচনের মাধ্যমে এই গণ-অভ্যুত্থানের ১.৫ বছর পরে এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক এবং একজন নারী হিসেবে আমি খুবই অপমান বোধ করছি। সমস্ত নারীর জন্য, বাংলাদেশের সমস্ত নারীর জন্য আমি অপমান বোধ করছি এটা। এবং নারী সমাজকে এটা যেমন অবহেলা করা, অপমান করা, ছোট করা। সো এই করে বাংলাদেশ মানে এগোতে পারবে না বলে আমি মনে করি।